বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের ইংরেজি ক্লাসের ভার্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সম্পর্কে ক্লাস নিয়েছি। যে শীটগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলা একটু মনোযোগ দিয়ে পড়বেন। সাথে যদি আরো কোনো বই থাকে, গ্রামার যেগুলো আছে আপনাদের কাছে, সেগুলো মিলিয়ে পড়বেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা ভার্ব নিয়ে জানবো একটু। ভার্ব মানে কি? ভার্ব এর পরিচয় হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যে কোনো একটা কাজ করা হয়েছে বা করা হচ্ছে বা করা হবে, বা একটা কাজ হয়েছে, একটা কাজ হচ্ছে, একটা কাজ হবে, এরকম একটা কাজ করা বা হওয়া যদি বোঝায় তো সেই শব্দটাকে বলে, সেই ওয়ার্ডকে বলে ভার্ব। এক্সাম্পল দেখেন, আই প্লে ফুটবল, হি রাইটস এ লেটার। এখানে প্লে অর্থ কি? খেলা করা। আই প্লে ফুটবল মানে আমি ফুটবল খেলি। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। তাহলে রাইটস, এই রাইটস যে শব্দটা, এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? সে লেখে। তাহলে লেখা একটা কাজ। তো এরকম একটা কাজ করা বা হওয়া বুঝাইলে এটাকে কি বলে? ভার্ব বলে। এটা আপনারা সবাই মোটামুটি জানেন। প্রতিটি ইংলিশ সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। ভার্ব ছাড়া ইংলিশ একটা বাক্য পরিপূর্ণ হয় না। এটা কিন্তু মনে রাখবেন, ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না, ভার্ব থাকতে হবেই। কিন্তু আরবি বাক্য কিন্তু ভার্ব লাগে না। অনেক সময় আছে দুইটা ইসিম দ্বারা একটা বাক্য গঠিত হয়, কিন্তু আরবি বাক্য, এই ইংরেজি বাক্যের ক্ষেত্রে কিন্তু এই ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। হয়তো উজ্জ থাকে কোনো কোনো সময় দেখা যায় না, কিন্তু ভার্ব আছে। তো ভার্ব ভার্ব মোটামুটি তিন শ্রেণীতে বিভক্ত। যে কোনো ভার্ব সাধারণত তিন তিন কোয়ালিটির ভার্ব হয় সাধারণত। একটা হচ্ছে টু বি, টু বি ভার্ব। টু বি মানে হওয়া। এই টু বি ভার্ব আটটা। মোট কয়টা? আটটা। টু বি ভার্ব কয়টা? আটটা। কি কি? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। আর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আমরা যখন টেন্স পড়বো তখন টেন্স পড়ার সময় এগুলো আবার বিস্তারিত আমরা আলোচনা করব, যে কোন পারসন এর সাথে কোনটা বসে, এগুলো আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আর দেখেন, টু ডু ভার্ব। টু ডু ভার্ব কি কি? ডু, ডাজ, ডান, ডুইং। এগুলা বিভিন্ন এটার ইউজ আছে। আমরা টেন্স যখন পড়বো তখন এগুলার ইউজ দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, বি, হ্যাভ, ডু, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। মানে এই যে বি দিছে না প্রথমে, এটা হচ্ছে বেস ফর্ম। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই তিনটা, পাস্ট ফর্ম এই 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 দুইটা, আর এগুলো হচ্ছে পার্টিসিপল ফর্ম। এগুলো আমরা টেন্স এবং ভয়েস পড়ার সময় প্রত্যেকটার ইউজ আমরা দেখবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে আসবো ভার্বের ক্লাসিফিকেশন। ভার্ব দুই ভাগে বিভক্ত প্রধানত। প্রধানত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বকে বলে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা মানে কি? সমাপিকা বলতে বোঝায় ফাইনাইট ভার্ব মানে একটা বাক্যর যে ভার্ব দ্বারা একটা বাক্যর সমাপ্তি বোঝায়। বাক্যকে বুঝতে কোনো অসুবিধা হয় না। বাক্যটা পরিপূর্ণ অর্থ যখন প্রকাশ করে তখন সেই ভার্বকে বলে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট মানে কি? অসমাপিকা। অসমাপিকা কথাটার মধ্যে সংজ্ঞাটা আছে। অসমাপিকা মানে অসমাপ্ত। অর্থাৎ এই ভার্ব দ্বারা বাক্য গঠন করলেও আমার কথাটা অসমাপ্ত থেকে যায়। যদি অসমাপ্ত থেকে যায়, আমি কথাটা পূর্ণাঙ্গ রূপে যদি আমি না বুঝি, তাহলে এই নন ফাইনাইট ভার্ব বলে এটাকে। মানে আমি বাক্যটা, এই ভার্বটা দ্বারা আমি যদি বাক্যটা পূর্ণাঙ্গ না হয়, তাহলে এটা হয় নন ফাইনাইট ভার্ব। তো এটা আবার প্রত্যেকটা সংজ্ঞা আসতেছে, আর দেখেন আসতেছে। তো এই ক্লাসিফিকেশনটাকে এট এ গ্লান্স প্রথমে এখানে দেওয়া হয়েছে, এরপরে বিস্তারিত প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ আছে। আপনারা দেখছেন অবশ্য, শীট যেহেতু আগে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই পড়েছেন এগুলা, এরপরেও সংক্ষেপে এখানে দেখেন। প্রথমে বলা হয়েছে ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট আবার দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। প্রিন্সিপাল আবার তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। অক্সিলিয়ারি আবার তিন প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, এরপরে পেরিফ্রেস্টিক অক্সিলিয়ারি। আর এই নন ফাইনাইট ভার্ব যেটা, এটা দেখেন, এটা হচ্ছে
কয়েক ভাগে আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট, এগুলো আছে। মানে ইনফিনিটিভ আছে, এরপরে পার্টিসিপল আছে, এই পার্টিসিপলটা আবার কয়েক ভাগে বিভক্ত, প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়, পারফেক্ট পার্টিসিপল হয়। এখানে যে চিহ্নগুলো দেওয়া হয়েছিল একটু বড় করার কারণে এই চিহ্নগুলো একটু ভেঙে গেছে, আপনাদের শীটে কিন্তু ঠিক আছে, আপনারা শীট দেখে এটা এটা চিহ্নগুলো মিলাবেন। এখন আমরা এই প্রত্যেকটার বিস্তারিত আমরা জানবো, কোনটার সংজ্ঞা কি, উদাহরণ কি দেখলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, একটু আগে বলেছি যে নাম্বার, পারসন ও টেন্স অনুসারে যার রূপের পরিবর্তন হয়, মানে যার সরফে সগীর হয়, অর্থাৎ যার রূপান্তর হয়, যে সমস্ত ভার্বের রূপান্তর হয় সেগুলাকে বলা হয় ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম মূলত কি ফাইনাইট ভার্ব রূপে কাজ করে। এক্সাম্পল দেওয়া হয়েছে বার্ডস ফ্লাই। বার্ডস ফ্লাই মানে কি পাখি উড়ে। নাসিমা ইজ রাইটিং এ লেটার। নাসিমা একটি চিঠি লিখছে। তাহলে দেখেন এখানে প্রথম বাক্য বার্ডস ফ্লাই বললে কি বুঝেছি আমরা, পাখি উড়ে, পাখি উড়ে। তাহলে এই কথাটা কিন্তু আমার বোঝা গেছে যে পাখির সাধারণত কাজ কি, সে পাখি উড়ে। পরেরটা নাসিমা ইজ রাইটিং এ লেটার, নাসিমা একটি চিঠি লিখছে। তাহলে আমার কিন্তু বুঝতে অসুবিধা হয় নাই, কারণ আমি বুঝতে পারতেছি যে নাসিমা এই মুহূর্তে একটা কাজ করতেছে। কি কাজ? সে একটা চিঠি লিখতেছে, অতএব আমি বুঝে গেলাম। তাহলে যে ভার্ব দ্বারা বাক্য গঠিত হলে আমরা বুঝতে পারি, আমার বুঝটা পরিপূর্ণ হয়ে যায়, সেই ভার্বকে বলে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের এই যে রূপ দেখেন, বেস ফর্মে বি, হ্যাভ, ডু, গো, প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, গো, গোজ, এরপরে পাস্ট ফর্মে আছে ওয়াজ, ওয়ার, ডিড, ওয়েন্ট, এগুলা টেন্স অনুযায়ী ব্যবহৃত হবে। নন ফাইনাইট কি বলছি, আগেও বলেছি অসমাপিকা মানে অসমাপ্ত। বাক্যের সম্পূর্ণ অর্থ আমার কাছে পরিষ্কার হয় না, অসমাপ্ত থেকে যায়, সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, এটাকে বলে অসমাপিকা ক্রিয়া। যে ভার্বের সাবজেক্ট এর নাম্বার ও পারসন এর কোনো প্রভাব পড়ে না এবং টেন্স অনুসারে যার কোনো রূপ পরিবর্তন হয় না, এটাকে কি বলে, নন ফাইনাইট ভার্ব। আমরা एग्जांपल দেখি যে মিজান লাইকস টু ড্র এ পিকচার। মিজান লাইকস, মিজানে পছন্দ করে। কি পছন্দ করে? টু ড্র। টু ড্র মানে কি? টু ড্র মানে কি? আঁকতে। এখন আঁকতে পছন্দ করে। এখন আমি যদি বলি এখানে শুধু টু ড্র বলি, তাহলে কিন্তু আমার কথাটা পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না। এজন্য এই কথাটা পরিষ্কার করার জন্য একটা ফাইনাইট ভার্ব এখানে লেগেছে, লাইকস। এই লাইকটা কি? ভার্ব। আর এই টু ড্র এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? এখন এ পিকচার, একটা ছবি আঁকতে পছন্দ করে। মিজান লাইকস টু ড্র এ পিকচার। মিজান একটি ছবি আঁকতে পছন্দ করে বা একটা ছবি আঁকতে চায়। তাহলে এই দেখেন টু ড্র আছে না, এই টু ড্রটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ আঁকতে, আঁকতে কথাটা বললে আমরা কথাটা কিন্তু ক্লিয়ার হয় না, এজন্য এই লাইকস কথাটা, লাইকস ভার্বটা এসে এটাকে ক্লিয়ার করেছে। এখন নন ফাইনাইট ভার্বের যে কিছু রূপ আছে, আগেও বলেছি দেখেন, টু যোগ ভার্ব, টু যোগ ভার্ব, এটাকে কি বলে? ইনফিনিটিভ বলে। টু ডু, টু গো, টু স্লিপ, টু লাভ, এগুলা সব মানে টু যোগ মূল ভার্ব, এটাকে বলে নন ফাইনাইটের ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম বলে এটাকে? এটাকে বলে ইনফিনিটিভ ফর্ম। এরপরে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব যোগ আইএনজি বা জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল। এই ভার্ব যোগ আইএনজি বা জিরান্ড গঠিত হয়, এটাকে জিরান্ডও বলে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও বলে। তো দেখেন ডুইং, গোয়িং, এগুলো হচ্ছে এই জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপলের রূপ। ভার্বের আজকের শীটে কিন্তু এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের আলাদা আলাদা ব্যবহার দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এগুলো ইনশাআল্লাহ। ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি কি? ডান, গন, মানে ভার্বের 3 নম্বর যে ফর্ম আমরা দেখেছি, আপনারা দেখবেন এই গ্রামার বইতে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের যে বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে দেখবেন এগুলো আছে। ডু, ডিড, ডান। ডু হইল প্রেজেন্ট ফর্ম, ডিড হইল পাস্ট ফর্ম, আর ডান হইল কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ফাইনাইট ভার্ব
আমরা যে একটু আগে সংজ্ঞা যে পড়লাম ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, এই ফাইনাইট ভার্বটা এখন দুই ভাগে ভাগ করা হয়েছে। ফাইনাইট ভার্ব কয় ভাগে ভাগ করা হয়েছে? ফাইনাইট ভার্ব হচ্ছে দুই ভাগে বিভক্ত, দুই ভাগ। একটা কি প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। তাহলে কিন্তু এই যে প্লে, প্লে ভার্ব, এই যে প্লে খেলি, তাহলে এই কথাটা এই ভার্ব দ্বারা এই যে আমরা খেলা নামক যে কাজ আমি করি, আমাদের যে অভ্যাস বা দৈনন্দিন কাজ বোঝাচ্ছে, এটা কিন্তু প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য তার প্রয়োজন হয়নি, সে নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পেরেছে। এজন্য এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব বা মেইন ভার্ব। বাক্যের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এটাকে বলে। দেখেন ম্যান মেক্স ফায়ার, ম্যান মেক্স ফায়ার, মানুষ আগুন তৈরি করে। তাহলে মেক্স, এই যে মেক ভার্ব, এই মেক ভার্ব দ্বারা এই বাক্যের অর্থ প্রকাশ করতে এখানে কোনো সমস্যা হয় নাই বা অন্য কোনো ভার্বের সহযোগিতার প্রয়োজন হয়নি। যেখানে অন্য কোনো ভার্বের সহযোগিতা প্রয়োজন হয় না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, এটাকে বলে কি? এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব। আর যেখানে দেখবেন যে ভার্বটা কি করে, যে ভার্ব নিজেই স্বাধীন নয়, অন্যকে সহযোগিতা করে, এটাকে বলে কি? অক্সিলিয়ারি ভার্ব। যে ভার্ব অন্য ভার্বকে টেন্স, মুড, ভয়েস গঠনে সহায়তা করে তাকে কি বলে? তাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। এসব ভার্বকে আরো নাম আছে। এই অক্সিলিয়ারি ভার্বের নাম হচ্ছে অপারেশন ভার্ব, হেল্পিং ভার্ব, এরপরে এরপরে কি বলে অ্যানোমালাস, অ্যানোমালাস ভার্ব নামেও অভিহিত করা হয়। আবারও বলছি, যে ভার্ব বাক্যের মধ্যে প্রধান, মানে নিজেই নিজের অর্থ প্রকাশ করে, অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না, এটাকে কি বলে? এটাকে বলে প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্ব অন্যকে সহযোগিতা করে, এটাকে বলে অক্সিলিয়ারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি মানে সাহায্যকারী। এক্সাম্পল দেখেন, আই এম রিডিং এ নভেল, আমি একটি উপন্যাস পড়ছি। এখানে মূল কাজ কি? এখানে মূল কাজ হলো পড়া, পড়ছি, রিডিং, এটা হচ্ছে মূল ভার্ব। রিডিংটা হচ্ছে এখানে মূল ভার্ব। আর এই মূল ভার্ব যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম দিতে হইলে এই যে এম, এই এম এ এসে সহযোগিতা করেছে। এই এম এ যেহেতু সহযোগিতা করেছে, সাহায্য করেছে, এজন্য এম এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আর রিডিংটা হচ্ছে কি? রিডিংটা হচ্ছে এখানে মেইন ভার্ব। রিডিংটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? রিডিংটা হচ্ছে মেইন ভার্ব। একটা বাক্য দেখেন, স্টুডেন্টস আর মেকিং এ নয়েজ, স্টুডেন্টস ছাত্ররা আর মেকিং এ নয়েজ বিশৃঙ্খলা করছে, ছাত্ররা বিশৃঙ্খলা করছে। তাহলে এখানে মেকিংটা হচ্ছে মূল ভার্ব, যেহেতু করা, বিশৃঙ্খলা তৈরি করাটাকে বোঝাচ্ছে। আর আসছে কি জন্য? যেহেতু এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য এটাকে সহযোগিতা করার জন্য আর এসেছে। তাহলে এই আরটা হচ্ছে, আরটা কি হচ্ছে? আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর মেকিংটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই এক্সাম্পল গুলো দেখেন আপনারা। এখন আমরা চলে আসবো অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদ কি কি। প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, পার্টিসিপ, এই পেরিফ্রেস্টিক, মডাল অক্সিলিয়ারি। এটা তো একটা আনকমন অবশ্য, এটা তেমন একটা ইউজ নাই। এই মেইন দুইটা ইউজ বেশি, প্রাইমারি অক্সিলিয়ারি আর মডাল অক্সিলিয়ারি, এই দুইটাই হচ্ছে মেইন ইউজ। এখন প্রাইমারি অক্সিলিয়ারি কি? যে ভার্ব অবস্থা অনুযায়ী সাহায্যকারী, আবার অবস্থা অনুযায়ী প্রিন্সিপাল ভার্ব। এটা কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়, কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়। এটাকে বলে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। এরকম সংখ্যা কয়টা? তিনটা। একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে কি কি দেখেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এগুলা কিন্তু এক এক সময় অক্সিলিয়ারি হিসেবে ইউজ হয়, এক এক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এম এটা কোন প্রকার ভার্ব? এম এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন পরীক্ষার সময় এম দেখেই তো অনেকে মনে করবে এটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু না। অক্সিলিয়ারি ভার্ব হইতে হলে কি করতে হবে? সে অন্য একটা ভার্বকে সহযোগিতা করতে হবে। যখন অন্য ভার্বকে সহযোগিতা করবে, তখন তার নাম হবে অক্সিলিয়ারি ভার্ব।
আর যখন অন্য ভার্বকে সহযোগিতা করছে না, সে নিজেই বাক্যে সে একাই 100। দেখেন এখানে এই বাক্যে আর কোনো ভার্ব আসেনি। আই এম এ স্টুডেন্ট বলতে এখানে অন্য কোনো ভার্ব নেই, সে নিজেই। এম এখানে কি, এমটা নিজেই সে ভার্ব, একাই সে ভার্ব। ঠিক আছে, এই জন্য এমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। টু ডু এর মধ্যে তো হি ডাজ নট ডু ইট, হি ডাজ নট ডু ইট। এইখানে দেখেন প্রথম ডাজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর পরের যে ডু এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অতএব ডু ভার্বটা কি হইলো, প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ইউজ হইলো, অক্সিলারি হিসাবেও ইউজ হইলো। টু হ্যাভ দেখেন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন মানে কি আমার একটি কলম আছে। আই হ্যাভ, এই হ্যাভ ভার্বটা এখানে মেইন ভার্ব, আছে। আই হ্যাভ এ পেন মানে কি আমার একটি কলম আছে। এখন যদি আপনাকে বলে কেউ যে আমার একটি কলম আছে, কি বলবেন? আই হ্যাভ এ পেন। আমার একটি গরু আছে, কি বলবেন? আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ। একজন কাকে নাকি প্রশ্ন করেছিল, সে বলছে আই এম এ কাউ। আই এম এ কাউ বললে কি হবে, বুঝতে পারছেন নি? আই এম এ স্টুডেন্ট বললে হবে আমি একজন ছাত্র। এম 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 ইজ আর মানে হওয়া, মানে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র, হি ইজ এ টিচার সে একজন শিক্ষক, দে আর স্টুডেন্টস তারা ছাত্র। তখন আমি যদি বলি হি ইজ এ কাউ, তখন কি হবে অর্থ, বুঝে নেন। আচ্ছা, তো এটা খেয়াল করবেন কোনটার অর্থ কি হয়, এটা একটু দেখে দেখে পড়বেন। এজন্য আপনারা এই একদম গ্রামাটিক্যাল বিস্তারিত পড়বেন। এজন্য এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি নাম বারবার বলতেছি আপনাদেরকে, এই এস এম জাকির হুসাইন, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন, তাহলে এই খুঁটিনাটি বিষয় একবারে একবারে ভেঙ্গে ভেঙ্গে বলবে। বইয়ের নামটা হচ্ছে কি, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা এটা কিনবেন। এখন দেখেন তাহলে প্রাইমারি অক্সিলারি কি বলছি, যেটা গেল একটু আগে, আবার বলি খেয়াল করেন। প্রাইমারি অক্সিলারি কি, প্রাইমারি অক্সিলারি হচ্ছে যে অক্সিলারিটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ইউজ হয়, আবার আবার কি হয়, আবার সাহায্যকারী হিসাবেও ইউজ হয়, এটাকে বলে প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি কি, মডাল অক্সিলারি হচ্ছে যে ভার্বগুলির পর বেস ফর্ম অফ মেইন ভার্ব বসে, যে ভার্বগুলির পর কি বলছি, বেস ফর্ম অফ মেইন ভার্ব বসে, টু বসে না। কি বলছি দেখেন, যে ভার্বগুলির পর মানে যে সমস্ত অক্সিলারি ভার্বের পর বেস ফর্ম অফ মেইন ভার্ব মানে মূল ভার্বের বেস ফর্ম বসে, এখানে এই মূল ভার্বের সাথে টু বসে না, মূল ভার্বের আইএনজি হয় না, এই সমস্ত অক্সিলারিকে কি বলে, মডাল অক্সিলারি। হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। এই যে ক্যান, এটা কি, এটার নাম হচ্ছে মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি আসলে, এই মডাল অক্সিলারি আসলে এরপরে যে ভার্ব আসে, এই ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? বেস ফর্ম। এই বেস ফর্মের সাথে এই যে ডু আছে, এই ডু এর সাথে টু লাগে না, আইএনজি লাগে না, খেয়াল করবেন। আচ্ছা, এখন দেখেন মডাল অক্সিলারি কি কিগুলো দেখেন একটু। মডাল অক্সিলারি দেখেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো দিছি। দেখেন উই উড টু হেল্প আদার্স, আমাদের, আমরা কি করা উচিত, অন্যদের সহযোগিতা করা উচিত। এই যে ওড টু, ওড টুটা কি, ওড টু মিলে একটা হচ্ছে মডাল অক্সিলারি। আর হেল্প হচ্ছে এখানে মূল ভার্ব। এই হেল্পকে কি করছে, হেল্পের মুডটা প্রকাশ করছে, কি মুড, যে উচিত বুঝাচ্ছে, কর্তব্য বুঝাচ্ছে, যেটা আমাদের করা উচিত। আচ্ছা, এখন দেখেন পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি কি, যে ভার্বগুলির সাথে সর্বদাই টু বসে তাকে পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি বলে। মানে বি টু, বি গোয়িং টু, ইউজ টু, আউট টু, বি অ্যাবাউট টু, হ্যাভ টু, এটা ব্যতিক্রম একটা প্রকার, এটা সব জায়গায় পাওয়া যায় না, একটু খেয়াল করবেন, এটা আসলে মনে ইম্পর্টেন্ট না। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে মেইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিন্সিপাল ভার্ব মানে যেটা বাক্যের মূল ভার্ব, এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, যে সকল ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ডের সাহায্য গ্রহণ করতে হয়, তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট থাকে, এই কথাটা গুরুত্বপূর্ণ। মানে একটা ভার্ব আমি বললাম, আমি যদি বললাম আমি কিনলাম, আমি যদি বলি আমি কিনেছি, আই বোট,
আমি কিনেছি, তাহলে এটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে আপনি কি কিনেছেন। এই যে একটা প্রশ্ন থেকে যায়, আপনি কি কিনেছেন, তাহলে এই যে একটা প্রশ্ন থেকে যায়, এই যে কি বা কাকে, এই কি বা কাকে কাকে প্রশ্ন করলে যে উত্তর আসে এটাকে বলে অবজেক্ট। অর্থাৎ যে ফেল বা যে ভার্ব বললে বাক্যর অর্থটা সম্পূর্ণ হয় না, আরেকটা ওয়ার্ডের দাবি রাখে, সেই ভার্বকে বলা হয় কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ কি? ইনট্রানজিটিভ হচ্ছে ইনট্রানজিটিভ হচ্ছে যে যে ভার্ব বললেই আমার মনের কথাটা বুঝতে সমস্যা হয় না, মনের কথাটা বোঝা সহজ হয়ে যায়। যেমন আমি যদি বলি হি স্লিপস, সে ঘুমায়, বা আমি যদি বলি হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, তাহলে সে ঘুমাচ্ছে কথাটা বললে কিন্তু তোমার কথাটা ক্লিয়ার। সে ঘুমাচ্ছে কথাটা কি ক্লিয়ার, শেষ। এখানে অন্য কোনো ওয়ার্ডের চাহিদা নাই যে কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, এটা কি বলা যায়নি, এটা আর বলার দরকার পড়ে না। এজন্য যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং উত্তর আসে, এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, উত্তরও আসে না, এটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ফেইলে মুতাআদ্দি। আরবিতে যারা জানেন, ফেইলে মুতাআদ্দি বললে বুঝবেন ট্রানজিটিভ ভার্ব, আর ফেইলে লাজিম বললে বুঝবেন ইনট্রানজিটিভ ভার্ব। ফেইলে মুতাআদ্দির যেমন মফউল লাগে মানে অবজেক্ট লাগে, এরকম এই ট্রানজিটিভ ভার্বেরও অবজেক্ট লাগে, মানে অবজেক্ট দরকার পড়ে। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে ফেইলে লাজিম, এটার আর অবজেক্টের বা মাফউলের প্রয়োজন নেই। আচ্ছা, কেউ কেউ বলতেছেন যে ইংরেজির সাথে আরবি বলার জন্য, কিন্তু আসলে সবসময় বলা যাবে না। সবসময় বললে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, এর জন্য কঠিন হয়ে যাবে। তো এটা আমরা আসলে সবসময় বলবো না, ঠিক আছে? আরবি পড়তে হইলে আরবির ক্লাসে ইনশাআল্লাহ। দেখেন, মাঝে মধ্যে হয়তো একটু দুটো বলবো। হুম, আচ্ছা, তো কি বলছি আমরা, আবারও বলি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তার অবজেক্ট আছে, অবজেক্ট লাগবে। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, তার অবজেক্ট নাই বা অবজেক্ট লাগে না। এখন আমরা সরাসরি এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখেন এখানে, হি হেল্পড বেলা। হি হেল্পড, আমি যদি বলতাম হি হেল্পড বলে যদি আমি বাক্যটা শেষ করে দিতাম, তাহলে অর্থ কি হইতো, সে সাহায্য করেছে। তাহলে সাহায্য করেছে, এখন তো কথাটা কেউ থেকে যায় যে কাকে সাহায্য করেছে। তাহলে এই যে বেলা কথাটা বলেছি না, এই বেলা মানে কি অবজেক্ট, কাকে করেছে, বেলাকে সাহায্য করেছে। অতএব এই বেলা বা অবজেক্ট বলার মাধ্যমে তার অর্থটা কিন্তু ক্লিয়ার হইল। এরকম শি লাইকস মি, শি লাইকস সে পছন্দ করে, তাহলে কাকে পছন্দ করে, মি, আমাকে। তাহলে এই আমাকে বা মি মানে অবজেক্ট, এটা বলার মাধ্যমে এই ভার্বটা তার অর্থ প্রকাশ করতে পারলো সম্পূর্ণরূপে। অতএব এই লাইকসটা কি, এটা ট্রানজিটিভ ভার্ব। কেন, তার একটা অবজেক্ট আছে। যে ভার্বের অবজেক্ট আছে এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নেই এটাকে বলে কি ইনট্রানজিটিভ ভার্ব। এই কথাটাই আমরা আগে বলছি যে যে সকল ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া একাকী সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাদেরকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল দেখেন, ফায়ার বার্নস। ফায়ার বার্নস মানে কি, আগুন পোড়ায়। হি ওয়াকস ইন দা মর্নিং, সে সকালে হাঁটে। সে কি করে, সে সকালে হাঁটে। তাহলে এই যে ফায়ার বার্নস, ফায়ার আগুন জ্বলে, আগুন জ্বলে মানে আগুন তো তার নিজে নিজে জ্বলে। এখন আগুন জ্বলে কথাটা বললে কিন্তু ক্লিয়ার, আগুন জ্বলছে বা আগুন জ্বলে, ক্লিয়ার। তখন আমি যদি বলি হি ওয়াকস, সে হাঁটে। সে হাঁটে, তো সে তো হাঁটে, আমরা তো বুঝতে পারলাম সে হাঁটে। এখন সে হাঁটে, কি হাঁটে, কাকে হাঁটে, এরকম প্রশ্ন করা যায়নি, এরকম প্রশ্ন করা যায় না, বা এটার অবজেক্টের প্রয়োজন নাই। এক কথায় যার অবজেক্টের প্রয়োজন নাই বা যার অবজেক্ট নেই, এটাকে কি বলবে, এটাকে বলবে ইনট্রানজিটিভ ভার্ব। আপনারা শীটটা দেখবেন ভালো করে, শীটটা দেখে দেখে মুখস্থ করবেন, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখন দেখেন পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি বলে, পজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। কি বলছি, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, এটাকে বলে পজিটিভ ভার্ব। কজ, কজ কথাটা থেকে খেয়াল করেন, কজ করা মানে অন্যের কাজের কারণ হওয়া, ঠিক আছে? এই জন্য এটাকে বলে কি পজিটিভ ভার্ব। এতে সাধারণত পাঁচটি ভার্ব মেক, হেল্প, গেট, হ্যাভ, লেট বেশি ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখেন, শি ইটস রাইস।
সে ভাত খায়, তাহলে সে নিজে নিজে কাজটা করেছে, সে ভাত খায়। এখন যদি আমি বলি যে সে শিশুটিকে খাওয়ায়, তাহলে আমি বলছি কি শি ফিডস দ্য বেবি। এই ফিড অর্থ কি খাওয়ানো, ইট অর্থ নিজে খাওয়া, আর ফিড অর্থ অন্যকে খাওয়ানো। তাহলে এই ফিডটা কি, এই ফিডটা নিজেই কিন্তু পজিটিভ ভার্ব হয়ে গেছে। এই ফিডটা কি, এই ফিডটা নিজেই পজিটিভ ভার্ব। এখন সব ভার্বের তো এরকম গঠিত হবে না, যেমন ইট ভার্বের এটা পজিটিভ ভার্ব পাইলাম আমরা ফিড, কিন্তু সকল ভার্বের তো এরকম ভার্ব নেই, পজিটিভ ফর্ম নেই। এজন্য যেহেতু সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, এজন্য কিছু সিস্টেম আছে, কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম ফলন করে, মানে এই যে কথা বলছি আমরা একটু আগে, মেক, হেল্প, গেট, হ্যাভ, লেট, এইগুলা যদি আমরা মেইন ভার্বের আগে লাগাই দেই, তাহলে কিন্তু এই ভার্বটা পজিটিভ রূপে রূপান্তরিত হয়ে যায়। আর কিছু কিছু ভার্ব আছে তার নিজেই তার একটা পজিটিভ ফর্ম আছে, যেমন একটু আগে আমরা বলছি ইট অর্থ খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন অর্থ শেখা, টিচ মানে শেখানো, নো অর্থ জানা, ইনফর্ম মানে জানানো। তবে আপনারা এই লিস্টটা দেখে দেখে মুখস্থ করবেন। এখন আমরা এই মেক, হ্যাভ, গেট এগুলার ইউজ দেখব, কিভাবে এগুলা দ্বারা আমরা এই পজিটিভ ফর্ম তৈরি করতে পারি। যেমন আই ডু, আমি করি, আমি করি, তাহলে তা নিজে 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 করা বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি তাকে দিয়ে করাই, আই মেক হিম ডু, এই যে মেক লাগাই দিছি, আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে করাই, তাহলে এটা হলো পজিটিভ। তাহলে এই মেকটা এখানে কি হিসাবে ইউজ হইলো, এই মেকটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। পরীক্ষা যদি আসে যে মেক কোন প্রকার ভার্ব, কি বলে দিবেন এখানে, পজিটিভ ভার্ব। আই ওয়াটার দা গার্ডেন, আমি বাগানে পানি দেই, আমি বাগানে পানি দেই, এই ওয়াটার এখানে কি ভার্ব, এটা সাধারণ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব। পরীক্ষা কিন্তু একবার আসছিল যে ওয়াটার এর পার্টস অফ স্পিচ কি, কিন্তু সাধারণত আমরা জানি ওয়াটার মানে পানি, কিন্তু এই বাক্যে এটা কিন্তু নাউন নয়, এই বাক্যে এটা একটা ভার্ব, যে পানি দেওয়া। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই, এটা এই ওয়াটারটা এখানে কি ভার্ব, কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই বাক্যে দেখেন আই হ্যাভ মাই সিস্টার ওয়াটার দ্য গার্ডেন, আই হ্যাভ মাই সিস্টার ওয়াটার দ্য গার্ডেন, আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেওয়াই। তাহলে এই যে এই হ্যাভটা এসে কি করছে, এই হ্যাভটা এসে এই ওয়াটার ভার্বটাকে কি করছে, এই হ্যাভ এসে কি করলো, পজিটিভ বানিয়ে ফেলছে। ঠিক আছে, এটা পজিটিভ মানে এই যে আমি বলছি যে যে সমস্ত ভার্বের পজিটিভ তার নিজস্ব ফর্ম নেই, এরকম মেক, হেল্প, হ্যাভ, গেট এগুলা এসে কি করে, পজিটিভ বানাইতে সাহায্য করে, পজিটিভে পরিণত করে। এখন কিছু রুলস আছে, দেখেন লেট, মেক এর পর ব্যক্তি বা বস্তু, লেট, মেক এর পর ব্যক্তি বা বস্তু যদি আসে, তখন কি হবে, এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। যেমন আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম গো, আই মেড মাই কার ওয়াশ। আচ্ছা, এখানে একটা একটা ভুল রয়ে গেছে আমার মনে হচ্ছে, আই মেড মাই কার ওয়াশ না হয়ে এখানে ওয়াশড হবে। এটা আপনারা একটু কষ্ট করে ঠিক করে নেবেন শীট থেকে, এই ওয়াশড হবে, কারণ এখানে একটা মিস্টেক রয়ে গেছে, এটা আমার খেয়ালে পড়ে নাই। এই বস্তু হবে না, লেট বা মেকের পরে যদি শুধু ব্যক্তি হয়, লেট বা মেকের পরে যদি শুধু ব্যক্তি হয় তবেই ভার্বের বেস ফর্ম হবে। আর যদি বস্তু হয়, যদি বস্তু হয় যেমন আই মেড মাই কার, তখন কি হবে, ওয়াশড হবে। এই কথাটা আমি পরে আবার গ্রুপে লিখে দিব প্রয়োজনে, যে লেট মেক এর পরে যদি বস্তু হয় তখন কি হবে, তখন এটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটা গুরুত্বপূর্ণ। যদি এখানে কি বলছি, যদি ব্যক্তি না হয় যদি বস্তু হয়, তখন কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখনই ঠিক করে দিলাম, আপনারা ঠিক করে নেবেন। লেট মেক এর পর বস্তু হইলে কি হয়, বস্তু হইলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বস্তু হইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি এখনই ঠিক করে দিলাম, আপনারা ঠিক করে নেবেন, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম হয়। এই এক্সাম্পলটা চলে যাবে এখানে,
এই হয়ে গেল। ব্যাস, আবারও বলছি, খেয়াল করেন সবাই। লেট মেক এর পর যদি ব্যক্তি হয়, কোন পার্সনের নাম হয়, তখন কি হবে? এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আর যদি বস্তু হয় তখন কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই মেড মাই কার ওয়াশড, কার একটা বস্তু, এজন্য এরপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আচ্ছা, এখন দেখেন এরপরে আসছে যে হেল্প এর পর ব্যক্তি বা বস্তু, বস্তু না কিন্তু, বস্তুটা আসলে এখানে বাদ দেন। হেল্প এর পরে যদি ব্যক্তি হয় তখন ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম বা টু প্লাস মূল ভার্ব হয়। দুইটাই হতে পারে, হয়তো ভার্বের বেস ফর্ম হতে পারে অথবা টু প্লাস মূল ভার্ব হতে পারে। হি হেল্পড মি ডু দ্য ওয়ার্ক, হি হেল্পড মি টু ডু দ্য ওয়ার্ক, মানে হেল্প এর পরে যদি কোনো পার্সন থাকে তখন এই ভার্বের বেস ফর্ম হতে পারে, আবার টু প্লাস মূল ভার্ব হতে পারে। দুইটাই এখানে বৈধ আছে, দুইটাই ব্যবহৃত হয়, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন কি বলছে। হ্যাভ এর পর ব্যক্তি থাকলে তারপর ভার্বের বেস ফর্ম, কিন্তু হ্যাভ এর পর বস্তু থাকলে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হি হ্যাড রহমান ডু দ্য ওয়ার্ক, হি হ্যাড হিজ কার ওয়াশড। এখন ঠিক আছে, হি হ্যাড হিজ কার ওয়াশড। আচ্ছা, এই আগের নিয়মটাই একই, এখানে আগের নিয়মটাই আবার আসছে। হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম, আর বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাড রহমান ডু দ্য ওয়ার্ক, মানে কি? সে রহমানকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। আর হি হ্যাড হিজ কার ওয়াশড, মানে কি? সে তার কারটাকে পরিষ্কার করিয়ে নিয়েছে। আচ্ছা, গেটের কথাও একই নিয়ম, যে গেট এর পর ব্যক্তি থাকলে তারপর টু প্লাস ভার্ব হবে, আর যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই গট হিম ডু দ্য ওয়ার্ক, আর আই গেট এর পরে যদি বস্তু থাকে তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আই গট মাই কার ওয়াশড, আই গট মাই কার ওয়াশড। তো এখন এই পর্যন্ত ঠিক আছে, আমরা একটা বিরতি দিব, বিরতির পরে আমরা আবার আসবো।